সবাইকে আসসালামু আলাইকুম। আ ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আসলে নাম্বার 1 হচ্ছে আমি কখনো কথা বলি নাই কারো সাথে। আ এটা কোনো ফরমাল ইন্টারভিউ না। আর হুম, অত বেশি প্রফেশনালিও আগাবে না। আমি জাস্ট কথা বলব হচ্ছে তোমরা আমার ছোট ভাই হিসেবে। আর আমি হুম, এজ এ সিনিয়র নরমাল কথাবার্তা বলব। অত বেশি মানে প্রফেশনাল কিছু না বা অত বেশি মানে এটা কি বলে এটাকে? যে খুব আনুষ্ঠানিকতার কিছু নেই। খুবই নরমাল মানে একদম জি, আমি নরমাল কথা বলার চেষ্টা করব আরকি। আচ্ছা আমি হচ্ছে হুম, ২০০৯ ব্যাচ চুয়েট ইলেকট্রিক্যাল 2009 ব্যাচ। আ আমার হুম, কলেজ ছিল হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। স্কুল ছিল ক্যান্টনমেন্ট হাই স্কুল। তো আমার আসলে ছোটকাল থেকেই হচ্ছে ক্যান্টনমেন্টের সাথে আর্মিদের সাথে আমরা হুম, অ্যাটাচড। তো আমার বাড়ি চিটাগং, চিটাগনিয়ান। তো কথাবার্তার মধ্যেও চিটাগনিয়ান টোন আসবে। সেটা তোমরা একটু ইজিলি নিবা। যতই করি কি ইয়া করি না কেন, চেষ্টা করি না কেন। আ চুয়েটে আমরা ক্লাস শুরু করছিলাম ২০১০ সালে। ১০ থেকে শুরু করে আমাদের ক্লাস পরীক্ষা সবই শেষ হয়ে গেছিল ২০১৪ সালে। হুম, এরপরে আমি জবে ঢুকছি যথারীতি। জবের পরে ঢাকায় জব করছি বেশিরভাগ সময়ই। চিটাগং এ খুব কম সময় ছিলাম। এরপরে ইনসিডেন্ট ঘটছে। ইনসিডেন্টের পরেরটা পরে আসবো। ইনসিডেন্টের পরে আমি কিছুদিন ৩-৪ মাস মতো দেশে ছিলাম। এরপর আমি দেশের বাইরে চলে আসছি। আচ্ছা আমি কাতারে আছি এখন। আমি কাতারে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমি সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আ এখানকার জব আমার প্রজেক্ট গুলো হচ্ছে নরমালি গভর্নমেন্ট প্রজেক্ট সবগুলা। এখানে যে গভর্নমেন্ট এন্টিটি গুলা আছে। যেমন বাংলাদেশে যে গণপূর্ত আছে না? এখানে জি ভাই কাতারে গণভোট। আশগাল বলে এটাকে পাবলিক ওয়ার্কস অথরিটি সেইম অ্যারাবিকে আশগাল বলে। আমি আশগালের প্রজেক্ট আছে। এখানে ওই যে তোমরা আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ দেখছো না? যে ফাইনাল খেলা লুসেল স্টেডিয়াম? জি, ওই লুসেল হ্যাঁ, অথরিটির আন্ডারে কাতারে। এখন একটা প্রজেক্টে কাজ করতেছি। তো এই হচ্ছে আমার প্রফেশনাল লাইফ। এখন কন্টিনিউ করতেছি আরকি এখানে জব। হুম, আমার আয়নাঘর বা আমি গুম ছিলাম ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারির ২৯ তারিখে হচ্ছে বইমেলা ছিল লাস্টে। ওটার পরে হচ্ছে আপনার মার্চের ১ কি ২ তারিখে আমাকে গুম করা হয়েছিল। জি। জি, আয়নাঘর শুধু আয়নাঘর না, ২০২০ সাল না। পেছন থেকে আগাতে চাচ্ছি। জি, বাংলাদেশে আ যখন ২০০৯ আমরা কিন্তু ইউনিভার্সিটিতে ২০১০ সালে ক্লাস শুরু করছি। ইউনিভার্সিটি ২০১০ সালে ক্লাস শুরু করছি। তখন ছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের শেষের মানে শেখ হাসিনা ১ম আসতেছে ক্ষমতায়। হুম, শেখ হাসিনা মানে ২০০৯ সালে ক্ষমতা শুরু করছিল না? ২০০৯ এর দিকে। ফেব্রুয়ারি মাসে ওই যে বিডিআর এর ঘটনাটা ঘটছিল। জি, হ্যাঁ, তখন আমরা ইউনিভার্সিটিতে ২০০৮, আমরা তখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিয়ে দিছি। ক্লাস করার জন্য ওয়েট ২০০৮ করতেছি। আমার এখনো মনে আছে আমি যখন ছোটকাল থেকে আমার বাসার মধ্যে ১ম আলো রাখা হইতো। আমি ক্লাস ৩ থেকে পেপার পড়তাম মানে একদম ছোটকাল থেকে। আমি বইপত্র কম পড়ছি ছোটবেলায়। কিন্তু আমি সবসময় বইপত্র পড়তাম। তো ১ম আলো দ্বারা আমি এত বেশি ইনফ্লুয়েন্স ছিলাম, বিশেষ করে ১ম আলো দ্বারা, আমি আমার মাকে জোর করে ইয়াতে ভোট দিয়েছিলাম, নৌকাতে। মানে আমার মাকে আমি জোর করে নৌকাতে ভোট দিয়েছি। তো আমরা তো তখন ভোটার হই নাই। তখন ধরো এসএসসি পরীক্ষা দিছি বা এইচএসসি পরীক্ষা দিছি ওই সময়টাতে। তো জাস্ট তখন ২০০৯ সালের পরে আ বাংলাদেশের মধ্যে একটা শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছে, বিডিআর এর ঘটনাটা যখন ঘটছে, তখন এগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতেছি। চেঞ্জ গুলো আমরা দেখতেছি যে আসলে দেশে কি হইতে যাচ্ছে। তো আমার মামারা কিন্তু সবাই আওয়ামী লীগ করে। আমার মামারা ফ্যামিলির মেম্বাররা সবাই আওয়ামী লীগ মানে অ্যাক্টিভলি করে না বাট ওরা আওয়ামী লীগের সমর্থক এবং ভালোবাসে আওয়ামী লীগরে। তো আমি হচ্ছে ইভেন বললাম আমি আমার মাকে জোর করে ভোট দেয়াইছি যে, "না তুমি এখানে ভোট দিবা।" কারণ অনেক বেশি দুর্নীতি করছে বিএনপি। তখন ওই যে বললাম না ১ম আলো দ্বারা আমি খুবই ইনফ্লুয়েন্স ছিলাম। তোমরা তখন আমি জানি না এই জিনিসটা কারো ঘটনাটা মনে আছে কিনা? তোমাদের হয়তো অনেক ছোট ছিলা তোমরা। তখন আ বিএনপির মনে হয় কোন একজন নেতার একটা প্রাডো গাড়ির ছবি দিছিল মানে সামনের পেজের মধ্যে আরকি। দুর্নীতির অভিযোগে আরকি। মানে একটা প্রাডো গাড়ি তাকে গিফট করছিল। নাইকো দুর্নীতি মামলা বা সামথিং লাইক দ্যাট এরকম। তো
প্রাডো গাড়ি এটা মানে অনেক বড় করে দেখানো হইছে আরকি। এটা ১,০০,০০,০০০ ২,০০,০০,০০০ টাকার গাড়ি মনে হয়। আসলে ১,০০,০০,০০০ ২,০০,০০,০০০ টাকা এগুলো কিছুই না। মানে বর্তমান যদি আমরা চিন্তা করি, কম্পেয়ার করি ওই দুর্নীতির সাথে। আমি জাস্ট এটা একটু দেখাইলাম যে আসলে কিভাবে মানুষকে আসলে ইনফ্লুয়েন্সড করা হয়েছিল ১ম আলো দ্বারা বা তৎকালীন মিডিয়া দ্বারা। তো ২০০৯ সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসছে, তখন আমরা ইউনিভার্সিটিতে ১ম। তো ফার্স্ট ইয়ারের পোলাপাইন আমরা তো একটু মানে ফার্স্ট ইয়ারে কি হয়? একটু ছেলেরা বা আমরা ইউনিভার্সিটিতে নতুন উঠতেছি। কারণ আসলে আমরা ইন্টারমিডিয়েট অনেক পড়াশোনা করছি। তোমরাও সেম অ্যাডমিশন টেস্টের জন্য বা মানে অনেক পড়াশোনা করছি আসলে ইন্টারমিডিয়েটে সবাই। এটা বিয়ন্ড ইমাজিনেশন আমরা রাত-দিন পড়াশোনা করছি। মাগরিব থেকে রাতে অনেক পড়াশোনা করছি বা পরিশ্রম করছি। মানে ওই সময় আঁতেল ছিলাম, ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা সবাই ছেড়ে দিছি অলমোস্ট। তো যাই হোক, তো আমি এই কথাগুলো বলতেছি একটু ব্যাকগ্রাউন্ড এর জন্য। তো তখন শেখ হাসিনা যখন ক্ষমতায় আসতেছে তখন ব্লগে খুব বেশি মানে মানে এই যে তোমরা যে শাহবাগের যে ইয়াটা দেখতেছো, বাংলাদেশে যে নাস্তিকতাবাদের যে গোড়াপত্তন, তখন কিন্তু শুরু হচ্ছে ২০০৯ সালের ১ম দিকে। মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসতেছে তখন। তখন ধরো ব্লগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালাগালি। আমাদের যে ফ্রেন্ড যারা আছে অনেকে নাস্তিক হয়ে গেছে। মানে ইসলামের বিরুদ্ধে তোরা কথাবার্তাগুলা একটু মানে তখন একটা মডার্নিস্ট একটা ভাব আরকি যে কুল টাইপস। তো তখন আমি আমার পাশের আমার রুমে ছিল ছাত্র ইউনিয়নের একটা ফ্রেন্ড ছিল আমার। ৯-১০ সালের দিকে আরকি। তখন ও আমাকে ওই আরজ আলী মাতব্বরের বই দিছে একটা। আরজ আলী মাতব্বরের নিশ্চয়ই তোমরা চিনো। বইটার নাম আমি ভুলে গেছি। তো ওই বইটা দিছে। তখন একটা বিষয় হইছে আমি কিন্তু ২০০৯ সালে আ বা এইচএসসি পরীক্ষার সময় বা 2nd ইয়ারের দিকে পড়ার ফাঁকে আমি ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনতাম সবসময়। তখন ইসলামিক টিভিতে ১০ টা বাজে ডাক্তার জাকির নায়েকের লেকচার দিত। ১০ টা কি ৯ টা এরকম। আমার পড়ার লম্বা টাইম থাকতো। আমি ওই লেকচার শুনতাম আর খাইতাম হচ্ছে শুধু ওই সময়টাতে। তো আমি ডাক্তার নায়েকের জাকির নায়েকের লেকচার শুনতাম। প্লাস ওই যে তখন তো ওগুলা ছিল তুলনামূলক বিশ্লেষণ। ওই সময়টাতে। আমি জানি না তোমরা আসলে ওই সময়টা মনে আছে কিনা। ওই সময় লেকচার গুলা দেখলে শুনবা আরকি। তো উনি কিন্তু যুক্তি দিয়ে কোরআন আয়াত দিয়ে এই জিনিসগুলা বুঝাইতো। তো তখন আমাকে ওই আরজ আলী মাতব্বরের বইটা দিছে আমার বন্ধু। তো আমি যখন বইটা পড়তেছি আমি হাসতেছি। আমি দেখতেছি আমার একটু তখনকার কুল না আমরা আসলে ওই সময় যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে তখন বাম রাজনীতি, তারপর তোমাদের যে জয়ধ্বনি, এখন চুইটা আছে কি? আছে অবশ্যই জয়ধ্বনি। এরা কিন্তু এগুলার পিছনে অনেক ইয়ে আছে তোমার এগুলার পিছনে অনেক ইতিহাস আছে। তোমরা সেগুলো জানবা পরে। এখনো জানো, অবশ্যই জানো নিশ্চয়ই জানো যেহেতু ক্যাম্পাসে আছো। ডিবেটিং সোসাইটি এগুলা। তো তখন ওই যে একটা বাম রাজনীতির একটা আমাদের মধ্যে বাতাস, একটু নাস্তিকতা একটু মানে স্ট্রং মানে ইয়া টাইপস এর মানে স্মার্ট টাইপস এর নাস্তিকতা। আমি তোমাকে একদম মানে আমি তোমাদেরকে কোন ভনিতা করে কথা বলতেছি না। যেটা আসলে মনে ছিল সেটা বলতেছি। তো বেশিরভাগ পোলাপান ইউনিভার্সিটিতে যখন আসতো তারা না জেনে আসে। আর আমার একটা বিষয় ছিল আমার পরিবার থেকে আমরা আসলে আমি আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম পড়তাম সবসময়। যদিও অত বেশি মানে একটু অন্যরকম ছিলাম কিন্তু নামাজ কালাম পড়তাম। পরীক্ষা আসলে অনেক বেশি নামাজ কালাম পড়তাম। মানে ফজরের নামাজও মিস নাই এমন অবস্থা জামাতে। পরীক্ষা ভীতি ছিল সবসময়। তো যাই হোক, তখন একটা বাম রাজনীতির মানে ইয়া চলতেছে বাংলাদেশে ক্যাম্পাস গুলাতে। যখন শেখ হাসিনা ১ম আসে যুদ্ধাপরাধীর বিচার। এগুলা এরকম টি-শার্ট পরে আমাদের ফ্রেন্ডরা পিছনে টি-শার্ট পরা থাকতো যুদ্ধাপরাধীদের বিচার চাই। হুম? তো ওই ট্রেন্ডটা চলতেছে খুব মানে সব দিক দিয়ে তুমি যেখানেই যাও না কেন, মানে একটা ভাইব মানে বাম ভাইব মানে লেফটিস্ট ভাইব এগেইনস্ট ইসলাম। মানে তখন কিন্তু শুরু হচ্ছে মানে আগুনে যেটা তাওয়ার মধ্যে যেভাবে আগুন মানে ইয়া দেয় গরম করে তখন ওইটা শুরু হচ্ছে ক্যাম্পাসে। তখন আমরা MiG-33 চালাইতাম। তোমরা তখন মনে আছে কিনা জানি না। তখন এরকম Facebook, Messenger এগুলা ছিল না। আমরা MiG-33 এর মধ্যে আমরা চ্যাট করতাম। প্লাস ব্লক ছিল। MiG-33 তোমরা নাম শোনো নাই। এটা একটা অ্যাপ। ওই এখন যেরকম মেসেঞ্জার আছে ওইটাও এরকম একটা অ্যাপ ছিল। ওটা এত কিছু করা যাইত না। জাস্ট এড পোলাপাইন ফাইজলামি-টাইজলামি করত রুমের মধ্যে মানে ওখানে রুম ছিল, চ্যাট রুম ছিল। তো যাই হোক ওগুলা ছিল সবগুলা ওই রুমগুলা বা ওই মিক গুলা ছিল বা ব্লগ গুলা ছিল সবগুলো হচ্ছে তোমার নাস্তিকতা ছড়ানোর মানে আঁতুড়ঘর। মানে ওখান থেকেই পোলাপাইন ইন্সপায়ার্ড হইতো। তারপর জাফর ইকবাল। তো জাফর ইকবালের বই নিয়ে ঘুরতাম আমরা। একসাথে বাসে মানে বই নিতাম, ব্যাগের মধ্যে বই নিতাম। মানে এটা একটা কুল ভাবস আরকি যে ফার্স্ট ইয়ার উঠছি এরকম। আস্তে এরকম করতে ২০১৩ সাল শাহবাগ আসছে। তখন কিন্তু আমরা পুরোপুরি কিন্তু আমরা বা আমি বা আমার আমরা কিন্তু ওরকম পুরোপুরি ইয়া না। মানে কাইন্ড অফ আমি যদি বলি
আমি যদি আইডিওলজিক্যালি যদি বলি আরকি, আমরা আমরা ডানপন্থী। আমরা আমরা চিন্তা করি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে আমাদেরকে পাঠাইছে কিছু দায়িত্ব দিয়ে। আমি যদিও ভালো মুসলিম না, আমি অনেক ল্যাকিংস আছে, অনেক হাজার, হাজার ল্যাকিংস আছে, গুনাহগার। বাট আমাদের সামনে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে গালাগালি করবে বা আমার দেশের মধ্যে নাস্তিকতাবাদ ছড়াবে, এটা তো আমি মানে এটা আমাদের দ্বারা মেনে নেওয়া সম্ভব না। তো আমরা তখন থেকেই মোটামুটি বিরোধী। যে হাসিনা বিরোধী। 100% অ্যান্টি হাসিনা। মানে আওয়ামী লীগের আওয়ামী বিরোধী। ১০, ১১, ১২, ১৩ এরকম। ১৩ সালে তখন দেখা গেছে তোমাদের শাহবাগের আন্দোলন। তখন আমরা টিআইসিআই তে গেছি ট্রেনিং এ। তোমরা কি এখন যাও টিআইসিআই তে যাও নাকি তোমরা? আমি জানি না যাও কিনা এখন। টিআইসিআই এর নাম শুনছো? টিআইসিআই হচ্ছে পলাশ নরসিংদীতে আমাদের 4th ইয়ারে আমাদের মোস্ট প্রবাবলি 4-1 কি 4-2 তে আমাদের একটা ২ সপ্তাহের অ্যাটাচমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকতো। তো ওই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এ আমরা নরসিংদী গেছিলাম সবাই। আমাদের আমাদের কয়েকটা গ্রুপে করে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ২ টা বা ৪ টা গ্রুপ থাকতো। দুই সরি আমার সেকশনে ২ টা ব্যাচ, এ সেকশনে ২ টা ব্যাচ এরকম। আমরা তখন গেছি হচ্ছে নরসিংদীতে। নরসিংদীতে ওই পলাশে টিআইসিআই তে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এ। তখন শুরু হয়েছে শাহবাগ আন্দোলন। ২০১৩ সালের মোস্ট প্রবাবলি সেটা এপ্রিল মাসে শুরু হয়েছিল মনে হয়। শাহবাগ বা ফেব্রুয়ারি বা এপ্রিলে শুরু হয়েছে আমার ঠিক মনে নাই। আমার যদি তারিখটা ভুল না হয় আরকি। তখন শুরু হয়েছে শাহবাগ আন্দোলন। তখন শাহবাগ আন্দোলন মানে তুঙ্গে। আস্তে, আস্তে শাহবাগ আন্দোলন হচ্ছে ওই সময়টাতে। তো এর মধ্যে তখন আমি আসলে 4th ইয়ারে যখন আমি অনেক বই পড়তাম 4th ইয়ারে। আমি 4th ইয়ারের মোস্ট প্রবাবলি 4-1 এত বেশি বই পড়ছি বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস। আমি মানে এত বেশি নেশাগ্রস্ত হয়ে গেছি বই নিয়ে। আমার 4-1 এর রেজাল্ট খুব বাজে অবস্থা ছিল 4-1 এর। আমার আলহামদুলিল্লাহ আমার কখনো ব্যাকলগ-ট্যাকলগ ছিল না। অত ভালো স্টুডেন্টও ছিলাম না। আমি মাঝে মিড লেভেলের স্টুডেন্ট ছিলাম। অ্যা মানে নিয়মিত স্টুডেন্ট ছিলাম। 4-1 এ আমার রেজাল্ট মোটামুটি অত ভালো না। কারণ আমি ক্লাসে যাইতাম কিন্তু আমি পড়তাম আমি একটা ট্যাবও নিছিলাম তখন ওই সময়ে। ট্যাবও কিনছি সাথে, সাথে কারণ এত বই কিনতে পারতেছি না। টাকা নাই সব পিডিএফ পড়তাম পিছনে বসে, বসে। একদম পিছনে বসে, বসে বই পড়তাম। ক্লাসগুলো ভাল লাগতো না। বুঝোই তো কি ক্লাস পড়াই। তো ওই সময়টাতে তারপর বাংলাদেশের ইতিহাস বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস, তারপর সাবকন্টিনেন্টের ইতিহাস, ইতিহাসের প্রতি মানে মোটামুটি খুব ভালোভাবেই লেগেছিলাম আরকি। কারণ শাহবাগ ছিল আসলে একটা বুদ্ধিভিত্তিক মুভমেন্ট। এই বুদ্ধিভিত্তিক মুভমেন্ট এর এগেইনস্ট এ তোমার যেতে হলে তোমার জানতে হবে। ইসলাম তখন শুরু হয়েছে আমরা তখন ইসলামের বিভিন্ন ইস্যু ডিফেন্ড করার জন্য আমরা বই পড়তাম। যেমন নাস্তিকদের জবাব, বিভিন্ন বই এরকম বইগুলা পড়তাম। ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনতাম, নোমান আলী খানের লেকচার শুনতাম। আর ওই যে বললাম আমিনুল ওই যে ইঞ্জিনিয়ার এনামুল হক উনারা কিন্তু মোটামুটি তখন কিন্তু সার্কেল শুরু হয়েছে আস্তে, আস্তে। মানে একটা ইসলামিক ভাইব শুরু হয়ে গেছে। তো ২০১৩ সালে গিয়ে ওই জিনিসটা আরো বেশি প্রকট হয়ে গেছে আমাদের। মানে আমরা মোটামুটি তখন আমাদের ক্যাম্পাসের ফ্রেন্ডরা তখন তারা শাহবাগ আন্দোলন করতেছে ইউনিভার্সিটিতে। তো আমরা কিন্তু ডাইরেক্টলি এগেইনস্ট এ। সবাই জানে সেটা যে আমরা শাহবাগ মুভমেন্ট এর এগেইনস্ট এ। আমি ছিলাম আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল ছিল। কিন্তু আমাদের গায়ে তারা কেন হাত তুলতে পারে নাই? কারণ আমরা ছিলাম চিটং এর এবং শহরের। না আমাদের সামনে এসে কেউ কথা বলবে, আলহামদুলিল্লাহ এরকম হিম্মত কারো ছিল না। এবং তখন ওই সময়টাতে আ আমরা ফ্রেন্ড আমাদের যে সার্কেল আমরা বড় ভাইরা যারা ছিলাম আমরা একটা ইনিশিয়েটিভ নিছিলাম। তাবলিগ, তারপর যারা স্ক্যাটার্ড থিংকিং এর লোকজন, হ্যাঁ? তখন আসলে অনেকে অনেকভাবে চিন্তা করত। কেউ তাবলিগ করত। কিন্তু জামাত শিবির ওরকম মানে তাবলিগটাই শুধুমাত্র মানে চুয়েটে একটা অর্গানাইজড একটা ইয়া ছিল, বডি ছিল। এটা বাদে অন্যান্যরা কেউই কি ছিল না? অর্গানাইজড ছিল না। সবাই যার মতো চিন্তা করত। ডিফারেন্ট চিন্তা যার মতো মানে স্কেটার। তখন আমি একটা মোটামুটি ডিসিশন নিছিলাম যে আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম এ কাজ করি। আমরা একটা প্ল্যাটফর্মে আমরা পড়াশোনা করব, একসাথে চলবো। ওই সময় আমাদের জন্য সেটা অনেক কঠিন ছিল। তো আমি সবাইকে একসাথে করছিলাম। মসজিদে আমরা একদিন বসছিলাম সবাই মিলে। মসজিদটা ছিল আমাদের আসলে অনেক আ আবেগের জায়গা। মসজিদের কথা যেহেতু আসতেছে। আমরা বসে থাকতাম মসজিদের ঈশান নামাজের আগে। হেলান দিয়ে বসে, বসে আমরা কত রাত যে কাটাইছি ওখানে মানে চিন্তা করতাম। তো ২০১৩ সালের দিকে মোটামুটি আমাদের একটা আ এটার নামটা কি বলবো? এটা একটা ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে পোলাপানের মধ্যে।
তুমি যদি চুয়েটে যদি তখন কেউ যাইতো মনে করবে এটা একটা কওমি মাদ্রাসা। পোলাপান দাড়ি টুপি, পাঞ্জাবি, আ টাকনুর উপরে প্যান্ট পরা, আ তারপর ধরো সালাম দেওয়া। মানে আমরা ৫ বারে ৫ বার না ১০ বার সালাম দিচ্ছি ফ্রেন্ডদেরকে। নামাজ পড়ে বের হইছি, সালাম দিচ্ছি একজন আরেকজনকে। তো আমরা এটা নিয়েও বলতাম যে মানে সালাম দিতেও ভাল লাগে বন্ধুদেরকে। আ মানে তুমি আসলে ওই সময়ে হাইপটা এত বেশি ছিল। একদিক দিয়ে শাহবাগ, নাস্তিক এই সেই। এদিক দিয়ে আমরা মানে অ্যান্টি শাহবাগ, অ্যান্টি আওয়ামী লীগ এরকম। তো মোটামুটি একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল সবার মধ্যে। তো আমি চাইছিলাম সবাইকে নিয়ে আমরা একসাথে হইতে। যে আমরা যারা মোটামুটি একই চিন্তা করি, অ্যান্টি আওয়ামী লীগ, আ অ্যান্টি হাসিনা বা মানে ওদের যে আসলে ওরা একটা আইডিওলজি আওয়ামী লীগ কিন্তু কোন একটা এটা সবাই বলতেছে ওকে আরকি এখন বলতেছে সবাই। আমরা তখন থেকেই সেটা বলতেছি যে আওয়ামী লীগ একটা আইডিওলজি। এটা একটা তো যখন যাই হোক এই যে ২০১৩ সালের ঘটনাগুলো বলতেছি কারণ এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে আমার ঘুমের ঘটনা সেজন্য আমি এত কথা বলতেছি এই সময়টাতে। তো তখন ২০১৩ সালে মোস্ট প্রবাবলি আমাদের সেমেস্টার ব্রেকের পর আমরা আবার ক্যাম্পাসে আসছি ৭-৮ দিনের পরে। এদিক দিয়ে শাহবাগ আন্দোলন চলতেছে। ওরা আমাদের যারা ওই তোমার আওয়ামী লীগের লোকজন আছে, প্রগতিশীল আরকি যারা সো কল সুশীল, তারা দরজার মধ্যে ফাঁসি দিয়া টাঙাইছে। মানে আমাদেরকে করার জন্য, ইনস্টিগেট করার জন্য আরকি। কার্টুন-টার্টুন আঁকছে। বন্ধু মানে ওরা তো কিছু বলতে পারতেছে না, মারতেও পারতেছে না। যে আমাকে যে ক্যাম্পাসে মারবে আমাদেরকে বললাম আমরা যেহেতু শহরের ছিলাম এবং আমরা মোটামুটি সবাই একসাথে চলতাম। এজন্য কেউ যে কিছু বলবে ওই সাহস কারো ছিল না। তো হেফাজতে ইসলামের সময় চলতেছে। আমাদের যে চিন্তাভাবনা, আমাদের ফ্রেন্ড সার্কেল, পরেও যে আমরা যেটা বলতেছিলাম, আমি একটু স্ক্যাটার্ড আলোচনা করতেছি। আমরা যে একটা প্ল্যাটফর্মে আসতে চাইছিলাম, তাবলিগের আমাদের ফ্রেন্ড ১ জন ২ জন আসছিল। পরে ওরা আবার ফুটছে এখান থেকে। ওরা বলতেছে এটা কারণ ওদের ওই আমির-টামির এটার বিরুদ্ধে করছে। কারণ ওদের তো একটা চেইন অফ কমান্ড আছে। তো আমরা ঐরকম আসলে কোন আনুষ্ঠানিকভাবে কোন প্ল্যাটফর্মে যেতে পারি না ওই সময়টাতে। কারণ একেক জনের একেক রকম থিংকিং। আর তাবলিগ আগে থেকেই সরে গেছে এখানে। আর জামাত শিবিরের বাংলাদেশে আমাদের ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কেউই ছিল না। এবং আমরা যারা ছিলাম কেউই কোন দল করতাম না। কোন নির্দিষ্ট কোন দল ছিলই না, করতামও না। ওই সময়টা আসলে ছাত্র মানে শিবির করা বা জামাত করাটা অসম্ভব ছিল ক্যাম্পাসে, ওই সময়টাতে। তখন কিন্তু মারামারিগুলো শুরু হইছে। ক্যাম্পাসে ছাত্রলীগ পিটানো, আওয়ামী তোমার শিবির পিটানো, ধরে পুলিশে দিয়ে দেওয়া। তারপর তোমার জঙ্গির নাটকগুলো সাজানো। ওই সময় এগুলো ব্যাপক হারে বাড়ছে তখন। তো ওই সময়টাতে কিন্তু ২০১৩ সালে যখন শাহবাগ তুঙ্গে, তখন আসছে হচ্ছে তোমার থাওয়া বাবার ঘটনা। তোমরা জানো এই সময়টাতে ২০১৩ সালে? তো ওই ব্লগার যখন রাজীব থাওয়া বাবা রাজীব। ওই থাওয়া বাবার ঘটনা যখন আসছে রাজীব। তখন সব জিনিস বেরোচ্ছে আরকি ব্লগে কি হয়। বাংলাদেশের নাস্তিকরা কি করতেছে। ইভেন আমাদের ক্যাম্পাসেও যারা ছিল অনেকে মানে এগুলো এখন একদম সবকিছু মুখোমুখি দাঁড়ায় গেছে। তো ওই সময় আমরা ছিলাম আ চিটং এর ২০১৩ সালে আমরাই ১ম আমার জীবনের ১ম আমি মিছিলে যাইতেছি হেফাজতের মিছিলে। এটা ছিল ওই সময়ের যখন তোমার শাহবাগ হচ্ছিল, আল্লাহ রাসূলের সম্মানে আমরা ১ম নামছিলাম রাস্তায়। এটা ছিল তোমার এটার নামটা কি? আ চিটং ওয়াসাতে। জমিতুল ফালা তখন প্রাঙ্গণ। থেকে আমি হ্যাঁ? বুঝি নাই? জমিতুল ফালা প্রাঙ্গণে হয়েছিল মেবি। প্রাঙ্গণে আমরা গেছিলাম আন্দরকিল্লা মসজিদে। শুক্রবার ছিল আন্দরকিল্লা মসজিদে। ওইটা আমার ১ম জীবনের ১ম মানে মিছিল। এত মানুষ হইছে ওই সময়টাতে। মানে আমার এখনো মনে আছে আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম ওই মিছিলে আরকি। যে নিজের কাছেও ভাল লাগতেছিল। যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আমরা মিছিল করতেছি। তখন কিন্তু আমরা ইউনিভার্সিটি বের হয়ে যাওয়া এই অবস্থা। মানে ফাইনাল ইয়ার, প্রজেক্ট, পরীক্ষা এগুলো নিয়ে ব্যস্ত। তো যাই হোক ওই সময়টাতে যখন চলতেছে তখন এদিক দিয়ে তোমার আমাদের এখানে জমিয়তুল ফালাহ, তারপর শাহবাগের ওইদিক দিয়ে ওরা নাস্তিকরা দাঁড়াইছে। নাস্তিকরা লাফালাফি করতেছে এখানে। তোমাদের এখানে জামাল খান ছিল প্রেস ক্লাবের সামনে। তো আমি যাইতাম দেখতে ডাইরেক্টলি ওখানে ভিতরে। আমার ফ্রেন্ড যারা এগুলোর সাথে ছিল ওরা আমাকে দেখতো। তোমার জামাল খানের মসজিদে আমি আলহামদুলিল্লাহ মানে ১ম থেকেই আমাদেরকে ওরা কেউ ট্র্যাপে ফেলতে পারে না। এই যে মানুষ ভুল করেও গেছে না শাহবাগে? আমরা গেছিলাম ওদের কি করতেছে এটা দেখতে গেছি। ওরা তো জানে আমরা কি ক্যাম্পাসে। তো ওরা আমার দেখতেছে দেখি লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে আমার ফ্রেন্ডরা। তোমার ওই জামাল খান মসজিদ আছে না? মসজিদের এখানে। আমি মসজিদের সামনে দাঁড়ায় রয়েছি। মানে ওদের ওই সাহস নাই আমাদের গায়ে হাত দিবে।
ওরকম পরিস্থিতি ছিল। তো যাই হোক এখন ঘটনাগুলো আগাচ্ছে ওই সময়টাতে। ২০১৪ সাল ৫ই মের ঘটনা। আমার ফ্রেন্ড তখন আমি ঐদিন হলে ছিলাম না। রাতে আমাকে ফোন করছে আমার ফ্রেন্ড। আমি ওদের নাম বলব পরে। আমার ওই ঘটনাগুলো বলতেছি তোমাদেরকে জাস্ট ব্যাকগ্রাউন্ড জানার জন্য। তো ফোন করতেছে, মানুষ মারা গেছে অনেক। এগুলা খুব কষ্ট লাগছে ওই সময়টাতে আসলে। তখন আমরা সবাই মোটামুটি এলিনিয়েটেড হয়ে গেছি সমাজ থেকে এমন অবস্থা। যে তখন আওয়ামী লীগের জয় জয়কার। ওরা মানে বীর দর্পে শাসন করতেছে। তো আমরা ইউনিভার্সিটি থেকে বের হইছি, চাকরিতে গেছি। ১৫ সালে ১৬ সালের দিকে চাকরিতে গেছি। তো ঢাকাতে আমি জব করতাম ১ম এ শান্তাতে, শান্তা হোল্ডিংসে। নিকেতনের পাশে অফিস তেজগাঁওতে। তখন আমি যখন শান্তাতে জব করতাম তখন আমার সাথে ছিল আ আমাদের চুয়েটের আরেকটা ছোট ভাই ছিল। আমি তখন ছিলাম নিকেতনে। তোমার 0 সরি 10 ব্যাচ সিএসই কম্পিউটার সায়েন্স। তো আমরা এক রুমে ছিলাম। তো আমরা যখন এক রুমে ছিলাম এরপরে আমরা কিন্তু সবাই একই মেন্টালিটির লোকজন। ১ম দিকে আমার ফ্যামিলি নেওয়ার আগে আমি ইয়াতে থাকতাম, তোমার নিকেতনে থাকতাম। তো নিকেতনে যখন ছিলাম আমার সাথে ওই যে ছিল। তো আমরা সবাই রিবাত ছিল, আরেকটা 10 পোলা ছিল। ওরে তোমরা চিনবা। তো সে তখন চিটং থেকে ঢাকায় আসতেছে। হলিডে ইনে জব করবে সে। ম্যানেজার হিসেবে সে জয়েন করতেছে হলিডে ইনে। আর আমি তখন শান্তাতে জব করতাম সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। পরে শান্তা থেকে আমি জয়েন করছি হচ্ছে ইপিলিয়ন গ্রুপে। তোমরা ইপিলিয়ন গ্রুপের নাম শুনছো কিনা আমি জানি না। এটা হচ্ছে সেইলর আছে না? সেইলর? ওই সেইলরের মাদার হ্যাঁ, কোম্পানি। মোটামুটি ওরা এক্সপোর্ট বেজ কোম্পানি সেটা। তো আমি পরে ওখানে জয়েন করছি, এটা অফিস বেজ ছিল। তো ইন দ্য মিন টাইম আমার ফ্যামিলিও আসছে। চিটাং থেকে আমার ফ্যামিলি নিয়ে আসছি। তখন আমি বাসা নিছি হাতিরঝিলে। তো এটা ছিল আবার আমি কিন্তু বলছি এখন ২০২০ সালের ঘটনা। ১৯ সালের লাস্টের দিকের ঘটনা এগুলো। তো জব করতেছি। আমার প্রজেক্ট ছিল তোমার মদনপুরে। আর আমি বসতাম হেড অফিসেই বসতাম। আমার ওটা আসলে একটা ড্রিম প্রজেক্ট ছিল এটা। এটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি টোটাল। এটা লিড গোল্ড সার্টিফাইড ইন্ডাস্ট্রি। তো ওইটা ডিজাইন করতেছি। মোটামুটি ডিজাইন লাস্ট স্টেজ, কনস্ট্রাকশন এর কাজও চলতেছে। তো আমি তখন ফ্রিকোয়েন্টলি বিদেশে যেতাম। তো মোটামুটি ইন্ডিয়া, দুবাইতেও গেছিলাম। আর মালয়েশিয়া ফ্রিকোয়েন্টলি যাচ্ছি, দেশের বাইরে যাচ্ছি। তো আর অফিস থেকে আসার পরে আড্ডা মারতাম। আমি যে আছে সে নতুন আসছে চিটং থেকে। সে তারও পোলাপান ঢাকা শহরে আমরা যারা চুয়েটে ছিলাম মাঝে, মাঝে ওরা আসতো আমরা আড্ডা মারতাম হাতিরঝিলে। ওই তোমার গুদারাঘাট আছে না এরিয়াটা? ওখানে যে লেকের মতো আছে না? তো ওখানে আমরা আড্ডা 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 ওখানে আড্ডাবাজি করতাম অফিসের পরে। তো এখন একদিন তখন মোটামুটি চলতেছে তখন মোদি আসতেছিল এর আগে। বাংলাদেশে তখন মোদির ঘটনাগুলো শুরু হইছে। মোদি আসবে মনে হয় এরকম ঘটনা। আমি ছিলাম তখন দুবাইতে। আমার অফিসের কাজে আমি দুবাইতে গেছি। আর আমি আরেকটা জিনিস তখন আমি মাস্টার্স করতেছিলাম ওই ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ঢাকা স্কুল অফ ইকোনমিক্স। আচ্ছা, মাস্টার্স করতেছিলাম এনভায়রনমেন্টাল ইকোনমিক্স এ। তখন আমার ফাইনাল সেমেস্টার, 3rd সেমেস্টার শেষ, ফাইনাল সেমেস্টারের ক্লাস শুরু হইছে ২৯শে ফেব্রুয়ারি। তখন বইমেলার লাস্ট দিন। তো বইমেলার লাস্ট দিন আমার ফাইনাল সেমেস্টারে ক্লাস শুরু হয়েছিল ঐদিন। তো আমি আমার ফ্যামিলি নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমি বইমেলায় গেছি। তখন আমি দুবাই থেকে আসছি ঐদিন। ঐদিনই সকালে আসছিলাম মোস্ট প্রবাবলি। এসে আমি তারে নিয়ে লাস্টের দিন আমরা দুবাই ইয়াতে গেছি। তোমার বইমেলায় ঘুরলাম-টুরলাম। তো আমাকে রাতে মাসরুর ভাই ফোন দিচ্ছে। "ফরহাদ কই? এতদিন ধরে আসছস, বাইরে ছিলি? আজ কি দেখা হবে কিনা?" তখন রাত মনে হয় ৮টা কি ৯টা বাজছে এরকম। তো আমি বললাম যে, "ভাই আজকে তো হবে না। আমি আজকে পারব না আজকে। কারণ টায়ার্ড, বইমেলা-টইমেলায় ঘুরছি। বাসায় চলে যাবো, ফ্যামিলি আছে।" বাট আমাদের মধ্যে কিন্তু আমরা সবসময় কন্টিনিউয়াস যোগাযোগ। আমরা অফিস শেষে আড্ডা। ফ্যামিলির মধ্যে ঝগড়া হইতেছে এটা নিয়ে কোনো মাথা ব্যাথা নাই। ঝগড়া করতাম প্রত্যেকদিন। প্রত্যেকদিন আড্ডা মারতাম। মানে অফিস শেষ ২ ঘন্টা আড্ডা মারবো তারপর বাসায় যাবো ৯টা বাজে। আবার ৯ বা ১০টা বাজেও বাইরে যাবো ১১টা বাজে। মানে একসময় একসাথেই থাকতাম সবসময়। তো সকালে শুনতেছি তখন মোস্ট প্রবাবলি মার্চের ১ তারিখে মাসরু ভাইয়ের ফোন অফ। তারে পাওয়া যাচ্ছে না। তখন আমি কিন্তু মানে ওই আমার ৯ দিন বন্ধ ছিল। আমি ৯ দিন ছিলাম দেশের বাইরে। আমি অফিসে ঐদিন জয়েন করছি ১ম। তো এখন আমাকে ফোন করতেছে মাসরুর ভাইয়ের বাসা থেকে। তার ফ্যামিলি ফোন করতেছে যে, "ফরহাদ তোমার মাসরুরকে তো পাওয়া যাচ্ছে না।" এখন আমি আসছি ৯ দিন পর। অফিসে আমার অনেক কাজ জমে গেছে। তো
আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে তাইলে আমি আ অর্ধেকের মধ্যেই আমি বাসা থেকে বেরিয়ে গেছি। সরি অফিস থেকে বেরিয়ে গেছি। আমার একটা সাইকেল ছিল ভেলোস। তো ওর বাসা থেকে যখন ফোন-টোন দিচ্ছে আমি মনে করছি দূর কি না কি হইছে মাসুর ভাই। মানে খুব বেশি আমি হিসাবে নিই নাই। মানে এটাকে অনেক সিরিয়াসলি নিই নাই। পাওয়া যাচ্ছে না মানে পাওয়া যাবে। আমি জাস্ট সাইকেল একটা নিয়ে বাইরেছি বাসা থেকে এই অফিস থেকে আমার একটা সাইকেল ছিল ভেলোস। আমি হাতিঝিল থেকে আমার অফিস তেজগাঁওতে আমি সাইকেল নিয়ে চলাফেরা করতাম। তো তোমরা মুদাসকে চিনো? আচ্ছা ও হচ্ছে আমার ফ্রেন্ড। ও বুয়েট 09 কম্পিউটার সায়েন্স এর। তো ওর জন্য আমি একটা কিবোর্ড নিয়ে আসছিলাম মালয়েশিয়া থেকে। আমার মালয়েশিয়া, দুবাইতে একসাথে ট্যুর ছিল। তো আমাকে বলছিল ওর জন্য একটা ইয়া নিয়ে আসতে। মেকানিক্যাল কিবোর্ড নিয়ে আসতে। তো আমি আসছি সকালে। ওর জন্য ও আসছে রাতে সকালে। এই ইয়াতে তোমার ওই হাতিরঝিলে। সরি হাতিরঝিলে না ওই তেজগাঁওতে। তেজগাঁওতে একটা নিকেতনের যে গেটটা আছে না এখানে একটা রেস্টুরেন্ট ছিল। অনেকগুলো রেস্টুরেন্ট ভিতরে। তোমরা দেখছো কিনা জানি না। এখনো আছে কিনা আমি জানি না। তো ওখানে আসছে, ও সহ আসছে আমরা বসে আমি ওরে বলছি, "দোস্ত এই অবস্থা, মাসুর ভাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না।" আমি সাইকেল নিয়ে আসি তখন। ওরে কিবোর্ড দিচ্ছে আমরা ফাইজলামি করতেছি এটা নিয়ে। "আরে মাসুর ভাইরে পাওয়া যাচ্ছে না" এই সেই। তো ও বলতেছে, "আচ্ছা ঠিক আছে।" আ আমরা মজা করতেছি, জাস্ট আড্ডা মারতেছি। ও ছিল আমার আরেকটা ফ্রেন্ড ছিল রিয়া। ও ইয়াতে আছে বিসিসিএল ইয়াতে আছে বাংলাদেশ কি জানি এটার নাম? এই ফাইবার অপটিকের একটা কোম্পানি আছে না? তেজগাঁওর ওই রোডটাতে আরকি গুলশান তেজগাঁও লিংক রোডে। তো ও সহ ছিল আমরা এখন আলোচনা করতেছি। মানে মাসুর ভাইরে পাওয়া যাচ্ছে না। তো আমি বললাম যে, "আচ্ছা দোস্ত ওরে ওই জিনিসগুলা দিয়ে দিছি।" খাওয়া-দাওয়া করলাম ২ জনে। আমি বললাম, "আচ্ছা আমি মাসুর ভাইরে খুঁজি।" তো আমি সাইকেল নিয়ে হাতিঝিলে গেছি ফার্স্ট এ, হাতিঝিল থানাতে। তো হাতিঝিল থানাতে গেলাম। ওরা বলতেছে, "না এরকম তো কেউ আমরা মানে এরকম কোন মানে আমরা উদ্দেশ্যহীনভাবে আমি ঘুরতেছি।" এই যে মাসুর ভাইয়ের মা, ওর ফ্যামিলি আমাকে ফোন দিচ্ছে যে, "ফরহাদ মাসুকে পাওয়া যাচ্ছে না।" ওরা কান্নাকাটি শুরু করে দিছে। মাসুর ভাই অফিসে যাওয়ার সময় থেকে পাওয়া যাচ্ছে না আরকি তারে সকালে। তো আমি অফিস-টফিস বাদ। পরে আমি গেলাম ওখান থেকে তেজগাঁও গেছি, হাতিঝিলে গেছি। ওখান থেকে আরো কই জায়গায় গেছিলাম। পরে মাসুর ভাইয়ের অফিসে গেছি আমি। ওই তোমার তেজগাঁওতে হলিডে ইন যে হোটেলটা ছিল হোটেলে। তো আমার সাথে মাসুর ভাইয়ের ফুফাতো ভাইও ছিল। এখন আমরা সবাই খুঁজতেছি মাসুর ভাইকে। তো পরে আসরের সময় মাসুর ভাই ইয়াও আসছে তোমার হেলিকপ্টারে সরি এই আ এ এয়ার ফ্লাইটেই চিটাগং থেকে ওর আব্বা আর ওর শ্বশুর আসছে আমার বাসায়। তো আমার বাসায় সবাই আছে, হাতিঝিলের বাসায়। আমি রাতে গিয়ে মাসুর ভাইয়ের জন্য তোমার ওই র‍্যাবের অফিসে আমি জিডি করছি। আমি নিজে লিখে দিছি সেটা যে ওরে নিখোঁজ পাওয়া যাচ্ছে না সেটা আমি নিজে লিখে দিছি। মানে ওই তোমার অ্যাপ্লিকেশনটা। এরকম করতে ওই রাতটা গেছে আমরা মাসুর ভাইকে অনলাইনে দেখতেছি। মানে ওর Facebook অনলাইন অ্যাক্টিভ হইছে। ওর ফ্যামিলি থেকে ওরে মেসেজ দিচ্ছে। মেসেজে কোনো আনসার দিচ্ছে না। আমিও মেসেজ দিচ্ছি মাসুর ভাইরে, "কি মাসুর ভাই আপনি কই? আপনার বাসার লোকজন খুঁজতেছে আপনারে পাচ্ছে না।" তো এগুলো চলতেছে। মেসেজ দিচ্ছি। মানে কোনো রেসপন্স নাই। এর পরের দিন এটা করতে এর পরের দিন আমি অফিসে গেছি। অফিসে আমি কাজ-টাজ সারছি। মানে আমার মনে আছে লাস্ট আমার যে বিওকিউ, ফাইনাল বিওকিউ আমি সাবমিট করছি ওই সময় এর পরের দিন মনে হয়। মানে কেবলের এস্টিমেশন ছিল লাস্ট। তো ওইটা আমি সাবমিট করছি। মেইল করে দিয়েছি আমার ওই সাপ্লায়ারদেরকে। মানে পারচেজ এ যাবে এরকম অবস্থা। সব কাজ শেষ করে রাতের ৮ঃ০০ কি ৯ঃ০০ র দিকে আমি বাসা থেকে অফিস থেকে বেরিয়েছি। লাস্ট মেইল করে। তো ইন দ্যা মিন টাইম আমি একটা কথা বলে রাখি। আমার বস ছিল হচ্ছে মেজর। আমার বস ছিল মানে আমার ম্যানেজার ছিল আরকি লাইন ম্যানেজার। মেজর হাফিজ। উনি মানে কোম্পানির ইয়ে থেকেই চলে আসছে আরকি। তোমার ওই জব থেকে রিটায়ার চলে করছে। আসে। পরে আমার করতো, রিটায়ার করতো। রিটায়ার না উনি আসলে ওর অত বেশি সিনিয়র ছিল না। 98 ব্যাচ এইচএসসি। তো আমি মাসুর ভাইয়ের কথা উনাকে বলছি। জি স্যার এই ব্যাপার আমার একটা ফ্রেন্ডে তো পাওয়া যাচ্ছে না। তখন কিন্তু আমরা আসলে এই যে ঘটনাগুলো জানি। দেশে কিন্তু এগুলো হচ্ছে। গুম হইতেছে মানুষজন। তো এগুলো কিন্তু সবাই জানে। আমরাও বুঝতেছি আসলে কি হইতে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাগুলা মানে এটার সাথে এটা লিঙ্কড। কারণ আমরা এগুলা মানুষ used to। কারণ আমি উনাকে বলছি যে আমার বস মেজর। আমি বলছি, "স্যার এই ব্যাপার আমার এরকম আমার পরিচিত একটা বড় ভাই উনাকে পাওয়া যাচ্ছে না। কাইন্ডলি কি একটু হেল্প করবেন উনার জন্য?" তো আ আমি জানি না এটা বলা উচিত হবে কিনা এখানে। আ তো উনিও চেষ্টা করছে। আ উনার 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 একজন উনার ইয়া ছিল মানে উনার একটা ফ্রেন্ড ছিল আর্মিতে। তো উনি অনেক চেষ্টা করছে এবং উনার যে আর্মিতে যে ফ্রেন্ড ছিল এটাকে তোমরা সবাই চিনবা। আমি নাম বলতেছি না কনফিডেনশিয়াল। আ উনি খুবই ফেমাস লোক ছিল। তো উনি উনার থেকেও খবর নিছে যে আসলে সে কই। তো উনি কিছু বলতেছে না। আমার বস বলতেছে, "দেখেন
আসলে দেশের পরিস্থিতি তো ভালো না। উনি জানে না সে কই, ওরা জানে না। তো আমরা এখন মোটামুটি একটা জিনিস ভয়ের মধ্যে ঢুকে গেছি। এখন আমি তো তার ফ্রেন্ড, আমরা একসাথে কানেক্টেড সবাই। কিন্তু আমি বাসা থেকে কোথাও যাই নাই। মানে আমার কাছে মনে হচ্ছে আমার বন্ধু বা এরকম বিপদে পড়ছে, ওর ফ্যামিলি আমার এখানে আসছে। আমার কিন্তু ইন্ডিয়ার ভিসা ছিল, অন্যান্য দেশের ভিসা। আমি চাইলে মানে আমাদের কিন্তু সবাই কিন্তু এটা 6th সেন্স এ বুঝতেছি যে কি হইতে যাচ্ছে সামনে। তো আমি কোথাও যাই নাই। আমি আর আমরা বলছি আমরা ওর এই অবস্থা আমরা দরকার নাই। আমরা হেল্প করব তার ফ্যামিলিকে। ওর বাসায় কিন্তু আমার বাসায় সবাই, ওর ফ্যামিলি মেম্বাররা। ওর শ্বশুর, ওর আব্বা আমার বাসায়। তো ঐদিন রাতে আমি বাসায় আসছি। বাসায় এসে ঐদিন রাতেও আবার আড্ডা দিলাম আমরা। আর মাসুদ ভাইয়ের একটা ফ্রেন্ড আসছিল চিটাগং থেকে। ও ডাক্তার। তো আমরা সবাই আড্ডা-বাড্ডা মারছি। আমার বাসার মধ্যে খাওয়া-দাওয়া করছে সবাই। আমি আমার honestly বলি আমার বাসার আসলে প্লেট ২ টা না ৩ টা প্লেট ছিল ১ম এ। তো ঐদিনই আমি অনেকগুলো নতুন প্লেট কিনছি। আমার ওয়াইফ গরুর মাংস রান্না করছিল। তো আমি এই হাতিঝিল থেকে ওই ভ্যান গাড়ি আছে না? এখান থেকে অনেকগুলো প্লেট কিনছি। মোটামুটি ৫-৬ টা মনে হয় প্লেট কিনছিলাম ঐদিন। তো ১ম প্লেট কিনা। আ সুন্দর প্লেট মোটামুটি। তো রাতে গরুর মাংস খাইছি সবাই। যে যার মতো চলে গেছে। তো আমি কিন্তু এর ২ দিন আগে আসছিলাম কিন্তু দুবাই থেকে। আমার বাসার মধ্যে লাগেজ মানে বাসার সবার জন্য যে গিফট-টিফট নিয়ে আসছিলাম ওগুলা সব পড়া যে অবস্থায় ছিল সেই অবস্থায় সবাই টেনশনে মাসুর বাইরে পাওয়া যাচ্ছে না। ওর বাসার সবাই আমার বাসায় চলে আসছে। তো কোথায় কি এগুলা মানে কারো কোনো খবর নাই আরকি। মানে ব্যাগে কি আছে না আছে কারো কোনো খবর নাই। অফিসে ব্যস্ত হয়ে গেছি। এইটা নিয়ে ব্যস্ত দৌড়াদৌড়ি করতেছি। তো বাসায় আসছি, খাওয়া-দাওয়া করে ওদেরকে বিদায় দিয়ে দিলাম না? তো রাতের ১২টা কি ১টার দিকে আমাকে ফোন করছে।